হ্যালো বন্ধুরা, আপনারা আমার আগের গল্পের প্রথম পর্ব শুনেছিলেন, যেখানে বলা হয়েছিল আমার মায়ের মৃত্যুর পরে আমার ফুপি আমাদের বাড়িতে এসেছিলেন। এরপর তিনি বাবার অসহায়ত্ব দেখে আমাকে বাবার সঙ্গে বিয়ে করতে বলেছিলেন। এখন গল্পটি এখান থেকে এগিয়ে চলবে। যারা দেখেননি প্রথম পর্বের ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন বক্স এ পেয়ে যাবেন। আমি বললাম, না, এমনটা নয়। ছোটবেলা থেকেই আমি ভাবতাম বড় হয়ে এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি বাবার মতোই হবেন। কিন্তু ভাগ্যের কি খেলা, আপনাকেই আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমি আপনাকে খুব ভালোবাসি, বাবা। আমি চেষ্টা করব আপনাকে সবসময় সুখী রাখতে। বাবা শান্ত স্বরে বললেন, তোমার কথা ঠিকই আছে। আমি তোমার বাবা হলেও এখন থেকে আমাদের সম্পর্ক এক নতুন রূপ নেবে। কিছুদিন আগে পর্যন্ত যাকে বাবা বলে ডেকেছি, তার ভূমিকা আমার জীবনে এখন বদলে যাচ্ছে। আমি ভেবেছিলাম তাকে বাবা বলেই ডাকব, কিন্তু আমাদের সম্পর্ক ধীরে ধীরে অন্য রূপ নিতে শুরু করেছে। আমি লাজুকভাবে বললাম, আমি চেষ্টা করব। তার মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি আমার মুখ তুলে বললেন, এবার নিজের মনে একটা বিষয় স্থির করে নাও। আমি এখন থেকে চাই তুমি আমাকে এমনভাবে ডাকো যেমন তোমার মা আমাকে ডাকতেন। আমি লজ্জা পেয়ে মৃদু হেসে বললাম, আমি চেষ্টা করব। আমার চোখে ধীরে ধীরে তার প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি স্পষ্ট হচ্ছিল। আমাদের সম্পর্ক আর বাবা মেয়ের মধ্যে সীমাবদ্ধ থাকল না। আমি বুঝে গেলাম এখন থেকে তিনি আমার জীবনের নতুন এক অধ্যায়ের সঙ্গী হতে চলেছেন। তার চোখে আমার প্রতি এক গভীর দৃষ্টিভঙ্গি ছিল, যা আমার মনে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। আমি নিজের লজ্জা লুকাতে ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করছিলাম। যখনই আমাদের চোখে চোখ পড়ত, আমি লাজুকভাবে চোখ সরিয়ে নিতাম। কিন্তু কিছু সময় পরে আবার তার দিকে তাকিয়ে দেখতাম, তিনি মৃদু হাসছেন। এই মুহূর্তগুলো আমাদের মধ্যে এক নতুন ধরনের সংযোগ তৈরি করছিল। একদিন ছেলেমেয়েরা একটা জিনিস চাওয়ার জন্য জেদ করতে লাগল। বাবা তাদের সেই মুহূর্তে তা দিতে রাজি হলেন না। তখন দুই সন্তান আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি এনে দাও না। আমি হেসে বললাম, ঠিক আছে, নিয়ে নিও। তারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু তখন ছোট মেয়ে বলল, থাক মা, বাবা রাগ করবেন। আমি হেসে বললাম, বাবা রাগ করবেন না, এবং বাবার দিকে তাকিয়ে একবার মৃদু হাসলাম। বাবা কিছু বললেন না, শুধু হাসলেন। আমাদের সম্পর্কের মিষ্টি মুহূর্তগুলো এইভাবে এগিয়ে চলছিল। পরে আমরা একটি আইসক্রিম কাউন্টারে গিয়েছিলাম। বাবা সবার জন্য আইসক্রিম আনলেন এবং আমাকে নিজ হাতে আইসক্রিম খাওয়াতে শুরু করলেন। আমি লজ্জায় একটু হেসে বললাম, এটা বেশ ভালো লাগছে। বাবা মজা করে বললেন, তোমাদের মেয়েদের তো ক্রিমি আইসক্রিমই বেশি পছন্দ। এবার থেকে তোমাকে প্রতিদিন ভালো মানের ব্ল্যাক চকোবার আইসক্রিম খাওয়াবো। বাবার কথার অর্থ বুঝতে পেরে আমি একটু লজ্জা পেলাম। তার চোখে মিষ্টি হাসি দেখে আমি বুঝতে পারলাম আমাদের মধ্যে এক নতুন ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। আমরা সেদিন অনেকক্ষণ ঘুরলাম এবং রাতে খাবার প্যাক করিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে আমি খাবার গুছিয়ে সবাইকে ডাকলাম। বাবা বললেন, নিশি, তুমি এসো, একসঙ্গে খাই। আমি হেসে বললাম, আপনারা খান, আমি পরে খাবো। বাবা জোর দিয়ে বললেন, না, তুমি আমার সঙ্গে বসে খাবে। আমি খাওয়ার টেবিলে খাবার দিতে গিয়ে সামান্য ঝুঁকলাম। তখন আমার শাড়ির আঁচল একটু সরে গেল। আমি তাড়াতাড়ি ঠিক করে নিলাম। বাবা মৃদু হেসে বললেন, তুমি আসলেই সবকিছু এত যত্ন নিয়ে করো। সেদিন যখন বাবাকে দেখলাম, তিনি আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। তার চোখ আমার চোখের সঙ্গে মিলতেই আমি মৃদু হেসে নিজের শাড়ির আঁচল ঠিক করে নিলাম। বাবা আমাকে পাশে বসতে বললেন, আর আমি কেন জানি না, না করতে পারলাম না। আমরা একসঙ্গে একই প্লেটে খেতে শুরু করলাম। এমন সময় বাবা চুপিসারে আমার হাতে খাবার দিলেন, আর আমিও তাকে খাইয়ে দিলাম। এই মুহূর্তগুলো যেন এক অদ্ভুত রোমান্টিক অনুভূতিতে ভরা ছিল। দুই সন্তান খুব ক্লান্ত ছিল এবং ঘুমে ঢুলছিল। আমি বললাম, আমি ওদের ঘুম পাড়িয়ে দিচ্ছি। তাদের শুইয়ে দিয়ে এসে দেখি বাবা এখনো বসে আছেন। আমি বললাম, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন। বাবা ঘরে চলে গেলেন, আর আমি রান্নাঘরে বাকি কাজ শেষ করতে ব্যস্ত হয়ে পড়লাম। রাত হয়ে গেল, বাবা ঘুমাননি। আমি বুঝতে পারছিলাম তিনি বারবার আমার কাছে আসার চেষ্টা করছেন। আমি ভাবলাম, বাবাকে এক কাপ দুধ দিয়ে আসি। কিন্তু ঘরে গিয়ে বলবো নাকি এখান থেকেই জিজ্ঞেস করব, এই নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। অবশেষে বাইরে থেকেই ডেকে বললাম, শুনছেন রিঙ্কির বাবা, আপনার জন্য কি গরম এক কাপ দুধ দেব? সেদিন অজান্তে প্রথমবার আমি তাকে রিঙ্কির বাবা না ডেকে শুনছেন বলে ডাকলাম,
যেভাবে মা বাবাকে ডাকতেন। সেদিন যখন আমি বাবাকে ডাকলাম তখন অজান্তে এমন কিছু বলে ফেলেছিলাম যা আমাকে লজ্জায় ডুবিয়ে দিল। আসলে আমি তাকে প্রথমবার স্বামী হিসেবে সম্বোধন করেছিলাম। নিজেই নিজের কথায় লজ্জিত হয়ে পড়েছিলাম। বাবা ভেতর থেকে মজা করে বললেন, প্রিয়াজি, কি জানতে চাইছেন? তার এমন কথা শুনে আমার লজ্জার দ্বিগুণ হয়ে গেল। কিছু বলতে পারলাম না। তখনই তিনি বাইরে এলেন। তার মুখে এক মিষ্টি হাসি ছিল। তাকে সামনে দেখে আমার হৃদস্পন্দন যেন দ্রুত হতে লাগল। আমি ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকিয়ে কোনোভাবে বললাম, ওই, আমি দুধ দিতে এসেছি। তিনি মুচকি হেসে আমার কানে ফিসফিস করে বললেন, প্রিয়াজি, আপনার আদেশ আমাদের মাথায়। আমরা তো আপনার সেবক। তার এমন মজার কথা শুনে আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম। কিছু বলতে না পেরে তাড়াতাড়ি সরে এলাম। কিন্তু তার সেই কথাগুলো বারবার মনে পড়ছিল, আর আমি লজ্জায় আর আনন্দে মুচকি হাসছিলাম। আমি রান্নাঘরে গিয়ে এক গ্লাস দুধ গরম করে তাকে দিলাম। তিনি বললেন, মনে হচ্ছে তুমি এতে চিনি দাওনি। আমি বললাম, না, দিয়েছি তো। তিনি গ্লাসটা আমার দিকে বাড়িয়ে বললেন, তাহলে নিজেই একবার চেখে দেখো। আমি একটু চেখে দেখে বললাম, চিনি তো ঠিকই আছে। তখন তিনি মুচকি হেসে বললেন, তোমার খাওয়ার পরেই এটা মিষ্টি হয়ে গেছে। তার এমন মজার কথা শুনে আমি এত লজ্জা পেলাম যে তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলাম। তার কথা মনে পড়তেই আবার মুচকি হাসি ফুটে উঠল। বাবা এতটা মজার হতে পারেন তা আগে কখনো কল্পনা করিনি। ঠিক তখনই ফুপির ফোন এলো। আমি ফোন তুলে গল্প করতে লাগলাম। গল্পের মাঝখানে ফুপি জিজ্ঞেস করলেন, ভাবি, সব ঠিকঠাক তো? সেদিন আমি বাইরে গিয়ে ফুপির সঙ্গে কথা বলতে শুরু করলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ভাবি, রিঙ্কি তো বেশ জেদ ধরেছিল, কোথায় নিয়ে গেলেন? আমি বললাম, হ্যাঁ ফুপি, বাচ্চারা অনেকদিন ধরে বাড়িতে ছিল, তাই একটু বাইরে আয়াস করতে নিয়ে গেলাম। ফুপি মুচকি হেসে বললেন, ভাবি, আমার ভাই আর আপনার মধ্যে কি কোনো নতুন সম্পর্ক তৈরি হলো? আমি একটু লজ্জা পেয়ে বললাম, এখনো নয়, তবে হয়ে যাবে। আমি জানতাম ফুপি কোনো সম্পর্কের কথা বলছেন। আমি বললাম, দিদি, নতুন সম্পর্ক ঠিকভাবে তৈরি করতে হলে পুরনো সম্পর্কগুলো ভুলতে হবে। সেটা আমাদের সবার জন্যই ভালো। ফুপি সায় দিয়ে বললেন, ঠিকই বলেছ ভাবি, তবে মনে হচ্ছে তোমরা দুজন মিলে ভালোই সময় কাটিয়েছ। আমি মৃদু হেসে বললাম, আপনি কি বলছেন ফুপি? তারপর ফুপি বললেন, আমাকে ফুপি না বলে দিদি বলে ডাকো। ঠিক আছে দিদি, এখন থেকে ডাকবো, আমি বললাম। তখন দিদি আমাকে ঠাট্টা করে বললেন, ভাবি, আমার ভাই কি তোমার হাত ধরেছেন? আমি হেসে বললাম, উফ দিদি, আপনি কেমন কথা বলছেন? দিদি বললেন, তাহলে তুমি কিভাবে বুঝলে যে তিনি পুরনো সম্পর্ক ভুলে গেছেন? আমি বললাম, তেমন কিছু নয় দিদি। আমরা যখন বাইরে আইসক্রিম খেতে গিয়েছিলাম তখন উনি বলছিলেন, তোমাকে রোজ আইসক্রিম খাওয়াবো, আর সেটা শুনে আমি বুঝে গিয়েছিলাম যে তিনি কোনো আইসক্রিমের কথা বলছেন। দিদি মজা করে বললেন, আহা ভাবি, সেটা তো আসল আইসক্রিম, চোকোবার, খুবই মজার জিনিস। এই কথা শুনে আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম এবং নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে তখনও ফুপি কথাগুলো কানে বাজছিল। আমি মনে মনে ভাবছিলাম, পাপা আমাকে সত্যি সত্যি চোকোবার খাওয়াবেন? তারপর নিজেই উত্তর দিলাম, কেন নয়? নিজের স্ত্রীকে না খাইয়ে আর কাকে খাওয়াবেন? আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, দিদি কি পাপার সঙ্গে আমাদের সম্পর্কের কথা বলেছিলেন? পাপার আজকের আচরণ দেখে মনে হচ্ছে তিনি নিশ্চয়ই কিছু আলোচনা করেছেন। এত ভাবনার মাঝেও একটা প্রশ্ন আমাকে তাড়া করছিল, পাপা কি সত্যি আমাকে তার স্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছেন? সকালবেলা আমি বসে বসে ভাবছিলাম, পাপা কি সত্যিই আমাকে তাদের সন্তানদের মা হিসেবে দেখতে চান? কিছুক্ষণ চিন্তাভাবনার পর নিজেই উত্তর পেয়ে গেলাম। যদি সেটা না চাইতেন তবে কেন বলতেন, আমাকে পাপা বলে ডেকো না? আমি তোমার বাবা নই, আমি তোমার সন্তানের বাবা। এটা পরিষ্কার ছিল যে তিনি আমাকে সন্তানদের মা হিসেবে দেখতে চান। পরের দিন সকালে বাচ্চারা স্কুলের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ল। পাপা তখনও ঘুমাচ্ছিলেন। আমি ভাবলাম, কেন না বুয়াকে ফোন করে জেনে নিই তিনি পাপার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলেছেন কিনা। আমার মনে নানা প্রশ্ন ঘুরছিল, তাই আর অপেক্ষা না করে ফোন করলাম। আমি বললাম, দিদি নমস্কার। বুয়া হাসতে হাসতে বললেন, কি ভাবি, আবার বুয়া? ঠিক করে বলো। আমি একটু লজ্জা পেয়ে বললাম, সরি দিদি। দিদি বললেন, বলতো, এত সকালে আমাকে কি মনে পড়ল? আমি বললাম, দিদি, আসলে কিছু বুঝতে পারছি না কিভাবে আপনার সঙ্গে বলবো। দিদি মিষ্টি গলায় বললেন, ভাবি, কি হয়েছে বলো তো? আমি বললাম, দিদি, আপনার কি পাপার সঙ্গে কোনো কথা হয়েছে? দিদি মজা করে বললেন, কেন ভাবি, এত তাড়াতাড়ি কিসের এত উৎসাহ? আমি লজ্জা পেয়ে বললাম, দিদি, তেমন কিছু না।
আমি জানতে চাইছিলাম আপনি কি তার সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন? দিদি বললেন, হ্যাঁ ভাবি, কথা তো হয়েছেই। তোমার কি মনে হয়? আমি তো জানতাম পাপা শুনেই খুশি হয়ে যাবেন। আমি অবাক হয়ে বললাম, তবে কি সত্যিই পাপা রাজি হয়েছেন? দিদি মুচকি হেসে বললেন, ভাবি, তোমার কি মনে হয় পাপা না বলবেন? এই কথাগুলো শুনে আমার মন শান্ত হলো। মনে মনে ভাবলাম, পাপা সত্যিই খুশি। হয়তো এটাই আমাদের নতুন জীবনের শুরু। দিদি বললেন, ভাবি, এটা তো সম্ভবই নয় যে কেউ আমার ভাবির এই সম্পর্ককে প্রত্যাখ্যান করবে। আরে ভাবি, দাদা তো এত খুশি যে তা ভাষায় বোঝানো যাবে না। আর শোনো ভাবি, তোমাকে একটা কথা বলি, দাদা নিজেই আমাকে বলেছিল তোমার সঙ্গে কথা বলতে। বারবার আমাকে জিজ্ঞাসা করছিল, সত্যি করে বলতো প্রিয়া কি এই সম্পর্কে রাজি আছে? দিদি কথা শুনে আমি ভীষণ লজ্জা পেলাম। মনে হলো পাপা আমাকে তার জীবনসঙ্গী বানানোর জন্য এতটাই উদগ্রীব। এমন সময় পাপার গলা শুনে আমি বললাম, দিদি, পরে কথা বলবো, এবং ফোনটি রেখে দিলাম। আমি তখন রান্নাঘরে ছিলাম। হঠাৎ পাপা এসে পিছনে দাঁড়ালেন। তিনি বললেন, প্রিয়া, বলো তো, আমি কি তোমার একটু সাহায্য করতে পারি? আমি লজ্জায় কিছু বলতেই পারছিলাম না। শুধু বললাম, আমি করতে পারবো। আপনি যান। পাপা হেসে বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা বাইরে কোথাও ঘুরতে যাব। এটা বলেই তিনি চলে গেলেন। তার চলে যাওয়ার পর আমি একটু স্বস্তি পেলাম। আমার মনে হচ্ছিল, এখন আর বেশি দিন নেই যখন আমার ঘরের ঠিকানা পাপার ঘরে বদলে যাবে। আমি যখন তৈরি হয়ে বাইরে বেরোলাম, তখন দেখি পাপার কাছে কারো ফোন এসেছে। সেই ফোন পেয়ে তাকে অন্য কোথাও কাজে যেতে হলো। আমি তখন জামাকাপড় বদলে গৃহস্থালির কাজে মন দিলাম। ঘর পরিষ্কার করার পর পাপার ঘরে তার কাপড় আনতে গেলাম। বিকেলে দরজার ঘণ্টা বাজল। আমি মনে মনে হাসতে হাসতে ভাবলাম, তিনি এসেছেন, এবং দরজার দিকে ছুটে গেলাম। মনে হচ্ছিল বহুদিন পর যেন নিজের প্রিয়জনকে দেখব। দরজা খুলে দেখি সামনে পাপা নন, অন্য কেউ দাঁড়িয়ে। পাপার বদলে অন্য কাউকে দেখে আমার মুখ মলিন হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, জি, আপনি কাকে খুঁজছেন? সামনের লোকটি বলল, ম্যাডাম, কুরিয়ার আছে। এটি এই নামে পাঠানো একটি চিঠি। আমি বললাম, উনি তো এখন বাড়িতে নেই। ছেলেটি বলল, আপনি কে? আমি হেসে বললাম, আমি উনার স্ত্রী। এটা বলতে গিয়ে আমার মনে একটু অন্যরকম আনন্দ হচ্ছিল। জীবনে প্রথমবার কাউকে বললাম যে আমি পাপার স্ত্রী। কিছুক্ষণ পর পাপা বাড়ি ফিরলেন। হয়তো কোনো জরুরি কাজ ছিল যে কারণে দেরি হয়ে গেল। উনি ফিরে এসে সোজা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হতে লাগলেন। এই ফাঁকে আমি খাবার টেবিলে সব প্রস্তুত করলাম। সব রেডি করার পর পাপাকে বাইরে থেকে ডাক দিলাম, শোনো রিঙ্কির বাবা, খাবার রেডি। একদিনের মধ্যেই আমি যেন মায়ের মতো কথা বলতে শিখে গেছি। এখন আমার আর মায়ের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমি ভাবছিলাম, যা কিছু আগে মায়ের ছিল, এখন সবই যেন আমার হয়ে গেছে। এই বাড়ির প্রতিটি জিনিস, বাচ্চারা, শোবার ঘর, এমনকি মায়ের জীবনসঙ্গীও। যে হৃদয়ে এতদিন মা বাস করতেন, এখন সেখানে আমি স্থান পেয়েছি। এমনকি বলা যায়, আমি সেখানে পুরোপুরি জায়গা করে নিয়েছি। বাচ্চারা ও পাপা সবাই ডাইনিং টেবিলে চলে আসার পর পাপা মজা করে বললেন, কি খবর আমাদের নতুন সরকার? পাপার এমন কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। আস্তে করে বললাম, এই কি যে বলেন? পাপা হাসতে হাসতে বললেন, তাহলে আর কে হবে রিঙ্কির মা? এখন তুমিই তো সেই দায়িত্ব পালন করবে ম্যাডাম। আমি হেসে বললাম, হ্যাঁ হ্যাঁ, করতে হবে তো। তারপর আমি কিচেনে খাবার আনতে গেলাম। আজকাল মনে হয় বাচ্চারা যেন আমারই সন্তান। তারা এমনভাবে আমার সাথে মিশে গেছে যেন আমি তাদের মা, বোন নয়। খাওয়া শেষে বাচ্চারা ঘরে চলে গেলে পাপা ঘরে যাচ্ছিলেন। আমি তাকে থামিয়ে বললাম, শুনুন তো। খামটা তার হাতে দিয়ে জানালাম, এটা সন্ধ্যায় কুরিয়ার থেকে এসেছে। পাপা বললেন, আমি বলেছিলাম বাড়িতে নেই, তাই স্ত্রীর হাতে দিয়ে যাও। স্ত্রী কি শব্দে আমি লজ্জায় লাল হয়ে কিচেনে চলে গেলাম। কিছুক্ষণ পর পাপা এসে বললেন, প্রিয়া, তোমার দিদির ফোন এসেছে। ফোন নিয়ে ঘরে গিয়ে দিদির সঙ্গে কথা শুরু করলাম। দিদি বলল, ভাবি নমস্কার। আমি হাসি দিয়ে বললাম, নমস্কার দিদি। দিদি মজা করে বলল, তোমার বিয়ে হলে তোমার পাপা খুশি। তিনি বললেন, নতুন ভাবির রান্না আর যত্নদারি দারুণ হবে। এই কথায় আমি হেসে ফেললাম। দিদি জানালো, তার বাচ্চারা জানে তাদের নতুন মা আমি। দিদির বয়স ৩-২, তার ২টি সন্তান রয়েছে। বাচ্চারা আমাদের মতোই। আমাদের ছাড়া তাদের তেমন কোনো অন্য আত্মীয় নেই। আমরা তাদের জন্য সবকিছু, আর তারা আমাদের জন্য, কারণ আমাদের সম্পর্ক নিয়ে কারো সন্দেহ করার সুযোগ নেই।
কেউই আমাদের আসল সম্পর্কের কথা জানে না। দিদির সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছিল, এক ধরনের ঘনিষ্ঠতার অনুভূতি হচ্ছিল। তখনই দিদি জিজ্ঞেস করল, তুমি এখন রাতবেলা কি করছো? আমি হেসে বললাম, আমি বাসন মাজছি। এ কথা শুনে দিদি একটু রাগ করে বলল, তুমি এসব কেন করছো? তার রাগ দেখে আমি কিছুটা অবাক ও খারাপ বোধ করলাম। আমি উত্তর দিলাম, দিদি, এ তো আমার রুটিন কাজ। দিদি বলল, ভাবি, এটা ঠিক আছে, কিন্তু শোনো, তোমার তো বিয়ে হতে চলেছে। এ সময় নিজেকে একটু সুন্দরভাবে রাখাটা জরুরি। জানো, যখন একজন নারী রাতে সাজগোজ করে নিজের স্বামীর সামনে যায়, তখন তা তাদের ভালো লাগে। এ কথা শুনে আমি লজ্জায় মাটিতে মিশে যেতে চাইছিলাম। ধীরে ধীরে বললাম, দিদি, তুমি এ কি বলছো? দিদি হাসতে হাসতে বলল, ঠিকই বলছি। এখন থেকে নিজেকে সবসময় প্রস্তুত রাখবে। জানো ভাবি, পুরুষদের নিয়ন্ত্রণে রাখতে হলে তাদের প্রতি তোমার যত্ন এবং আকর্ষণ ধরে রাখা খুব জরুরি। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে দিদি, আমি খেয়াল রাখব। তারপর দিদি বলল, ভাবি, আরেকটা জরুরি কথা। আমি পণ্ডিতজির সঙ্গে তোমার এবং ভাইয়ার বিয়ের বিষয়ে কথা বলেছি। তিনি জানিয়েছেন আজ থেকে 15 দিন পর তোমাদের বিয়ে ঠিক করা হয়েছে। দিদি বলছিলেন, ভাবি, পণ্ডিতজি বলেছেন যে এই দিনটা খুবই শুভ। আর তিনি আরও বললেন যে তোমার আর ভাইয়ার জুটি খুবই ভালো। তোমাদের সম্পর্ক বহু জন্মের জন্য স্থায়ী হবে। দিদির কথা শুনে আমার মনে একটা অন্যরকম আনন্দ হলো। ভাবছিলাম, এটা কি কেবল কাকতালীয়, নাকি আসলেই আমাদের সম্পর্ক এতটা গভীর এবং সুন্দর? দিদি তখন আমাকে বললেন, পাপাকে ফোন দাও। আমি ডেকে বললাম, শোনো, এই ফোনটা ধরো। পূজা মজা করে বলল, ভাবি, তুমি কি এখন থেকেই ভাইয়াকে এইভাবে ডাকার অভ্যাস তৈরি করছো? আমি একটু রেগে গিয়ে মিষ্টি স্বরে বললাম, আরে দিদি, তুমি এ কি বলছো? দিদি হেসে বলল, ভাবি, এখন আমি মজা করছি, কিন্তু কয়েকদিনের মধ্যেই তুমি নিজেই এভাবে ডাকতে অভ্যস্ত হয়ে যাবে। দিদি আর আমি একসঙ্গে হেসে উঠলাম। আমি পাপার ঘরে গিয়ে ফোন দিয়ে এলাম। তারপর নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু আজ আমার ঘুম কিছুতেই আসছিল না। যে বিছানায় প্রতিদিন শান্তিতে ঘুমোই, আজ যেন সেটাই অস্বস্তি দিচ্ছিল। পরের দিন সকালে আমি খুব খুশি মনে বাড়ির সব কাজ দ্রুত সেরে ফেললাম। তখন পাপা ঘুম থেকে উঠে আমাকে বললেন, নিশি, রেডি হয়ে নাও, আজ কোথাও ঘুরতে যাব। আমি একটু মজা করে বললাম, কেন, আজকেও কি কালকের মতোই তৈরি হতে হবে? পাপা একটু হাসলেন এবং আমার সামনে কান ধরে বললেন, সরি, মাফ করে দাও, কাল জরুরি কাজ ছিল। পাপার এমন ভঙ্গি দেখে আমার মুখে হাসি চলে এলো। আমি আমার ঘরে গিয়ে ভাবতে লাগলাম, আজ ঘুরতে গেলে কি পরব। এমন কিছু পরতে চাইছিলাম যা পাপার পছন্দ হবে, কিন্তু আবার কি পরব সেটা বুঝতে পারছিলাম না। ঠিক তখনই পাপা আমার ঘরে এলেন এবং বললেন, তুমি এখনো তৈরি হলে না? আমি বললাম, দেখো তো, কিছুই বুঝতে পারছি না, কি পরব? তুমি বলো না, কি পরব? পাপা মায়ের ওয়ার্ড্রোব থেকে একটি সুন্দর কালো শাড়ি বের করলেন এবং আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এইটা পরো। পাপা বললেন, এই শাড়িটা পরো, তোমার ওপর দারুণ মানাবে। আমি পাপার হাত থেকে শাড়িটা নিয়ে তাড়াতাড়ি তৈরি হতে শুরু করলাম। সেদিন মায়ের কালো রঙের সুন্দর শাড়ি এবং তার সাথে মানানসই ব্লাউজ পরেছিলাম। শাড়ির সঙ্গে মিলিয়ে চুড়ি, কানের দুল এবং একটি লাল টিপ পরেছিলাম। সাজগোজের পর মনে হচ্ছিল আজ যেন আমার চেয়ে বয়সে বড় দেখাচ্ছে। পরে পাপা এসে গেলেন। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, আপনি এসে গেছেন? পাপা হেসে উত্তর দিলেন, আর কিছু না বলে শুধু মৃদু হাসলেন। তার হাতে একটি ছোট বাক্স ছিল। তিনি বাক্সটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নিশি, এটা তোমার জন্য উপহার। আমি পাপার হাত থেকে বাক্সটা নিয়ে মুচকি হেসে খুললাম। বাক্স খুলতেই দেখলাম তাতে সোনার সুন্দর গয়না। বাক্স খুলতেই দেখলাম ভেতরে দুটি খুব সুন্দর বালা। বালা দেখে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে বললাম, ওয়াহ, কি সুন্দর বালা এগুলো। তারপর বললাম, আপনার জন্য একটু পানি নিয়ে আসি। পাপা আমাকে থামিয়ে বললেন, প্রিয়া, দিদির সাথে কি তোমার কথা হয়েছে? আমি বুঝতে পারছিলাম পাপা কি বিষয়ে জিজ্ঞেস করছেন, তবুও জিজ্ঞাসা করলাম, কোনো বিষয়ে পাপা? পাপা বললেন, পূজা কি তোমাকে কোনো তারিখের ব্যাপারে কিছু বলেছে? আমি মৃদু হেসে লজ্জায় মাথা নিচু করে বললাম, জি পাপা। আমার মুখ থেকে জি শুনে পাপা আমার কাছে এগিয়ে এসে বললেন, প্রিয়া, তোমার কোনো আপত্তি নেই তো? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেল। পাপার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকতে খুব অস্বস্তি হচ্ছিল। আমার মুখ পুরো লাল হয়ে উঠেছিল। পাপা কিছু বলার জন্য মুখ খুলছিলেন, ঠিক তখনই রিঙ্কি এসে পড়ল।
লজ্জা লুকিয়ে আমি বললাম, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এটা বলে আমি দ্রুত রান্নাঘরের দিকে চলে গেলাম। রিঙ্কি পাপার কাছে গিয়ে জিজ্ঞেস করল, পাপা, আমি কেমন দেখাচ্ছি? পাপা তাকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন, খুব সুন্দর দেখাচ্ছ। তখন রিঙ্কি বলল, আমি সুন্দর দেখাচ্ছি বলেই আপনি আমাকে কোলে তুলেছেন। তাহলে মাকে সুন্দর দেখাচ্ছিলেন, তখন কেন তাকে কোলে তুললেন না? আপনি কি মিথ্যা বলছেন যে মা সুন্দর? রিঙ্কির প্রশ্ন শুনে আমি লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে চাইছিলাম। তাকে মৃদু বকাঝকা করে বললাম, তুই কি সব বলিস? যা, এখানে থেকে যা। পাপার দিকে তাকালাম। তিনি মুচকি হাসছিলেন। আমি আর তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। দ্রুত সেখান থেকে বের হয়ে এলাম। কিছুক্ষণ পর পাপাও তৈরি হয়ে বের হলেন। আমি তখনও তার চোখে চোখ রাখতে পারছিলাম না, কিন্তু পাপা আমার দিকে তাকিয়ে হাসছিলেন। তারপর আমরা সবাই বাজারে কেনাকাটার জন্য বের হলাম। আজ পাপার সঙ্গে বের হতে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আজ শপিংয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন পাপার সঙ্গে নয়, আমার নিজের স্বামী আর সন্তানদের সঙ্গে যাচ্ছি। আমরা একটি মলে গিয়েছিলাম, যেখানে পাপা আমার জন্য শাড়ি বেছে দিলেন এবং বিয়ের একটি সুন্দর পোশাকও পছন্দ করলেন। শপিং করতে গিয়ে আমি বুঝলাম, আমার এবং পাপার পছন্দ একেবারে মিলে যায়। যেই শাড়িটা আমার পছন্দ হয়েছিল সেটাই পাপারও পছন্দ। আমাদের পছন্দ এতটা মিলে যাওয়া দেখে মনে হচ্ছিল আমি সত্যিই পাপার জন্যই তৈরি হয়েছি। পাপা শাড়ির ব্লাউজগুলো খুবই সুন্দর ডিজাইন করে সেলাই করার জন্য দিয়ে দিলেন। এতে আমার কোনো আপত্তি ছিল না, কারণ এগুলো তো তাকে দেখানোর জন্যই পরব। আমরা বাইরে থেকেই খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে এলাম। রাতে নিজের বিছানায় শুয়ে পাপার কথা ভাবতে লাগলাম। আমার চোখে ঘুম ছিল না। তখন উঠে দেখলাম পাপার ঘরের লাইট জ্বলছে। ভাবলাম পাপাও হয়তো জেগে আছেন। হয়তো তারও আমার মতো ঘুম আসছে না, কারণ আমাদের বিয়ে হতে চলেছে। বিয়ের আগে কারি বা ঘুম আসে? সকালে আমি বাচ্চাদের স্কুলের জন্য প্রস্তুত করছিলাম। রিঙ্কি বায়না ধরল, মা, আজ তুমি আমাকে স্কুলে পৌঁছে দাও। বাড়ির কাজ থাকায় বোঝালাম, তুমি নিজে চলে যাও, কিন্তু সে জিদ ধরে বলল, পাপার সঙ্গে যাব। পাপা তখনও ঘুমাচ্ছিলেন। ঘরে গিয়ে ডাকলাম, শুনছ? উঠে বাচ্চাদের স্কুলে দিয়ে আসো। পাপা বললেন, ওরা তো ভ্যানে যাবে। আমি জোর দিয়ে বললাম, না, তোমাকেই যেতে হবে। পাপা কাপড় পরতে পরতে বললেন, যা হুকুম সরকার। এই কথায় আমি হেসে বললাম, তাড়াতাড়ি করো, দেরি হচ্ছে। আমি এখন পাপার সঙ্গে একজন স্ত্রীর মতোই আচরণ করছি, যেন বাড়ির সব দায়িত্ব আমার। পাপা বাচ্চাদের স্কুলে ছেড়ে যাওয়ার পর আমি ঘরের কাজে মন দিলাম। পাপার ঘর গুছাতে গিয়ে মোবাইল বেজে উঠল। দিদি ফোন করেছিল। দিদি হাসতে বললেন, ভাবি, ভাইয়াকে নিজের ইশারায় নাচানো শুরু করেছেন নাকি? আমি মুচকি হেসে উত্তর দিলাম, রিঙ্কি একটু জিদ করছিল তাই। পাপা ফিরে এসে বললেন, প্রিয়াজি, আজ একটু ঘুরে আসি। আমি রাজি হয়ে প্রস্তুতি নিতে গেলাম। হঠাৎ ভাবলাম পাপার পছন্দের পোশাক পরি। তাকে জিজ্ঞেস করলাম, কি পরব বলুন তো? পাপা আমার জন্য লাল শাড়ি বেছে দিলেন। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি লাল রঙের শাড়িটি পরে নিলাম আর চুল খুলে রাখলাম, কারণ আমি জানি পাপা আমার খোলা চুল খুব পছন্দ করেন। আমি যখন বাইরে এলাম, পাপা শুধু আমার দিকেই তাকিয়েছিলেন। আমি হাসতে হাসতে বললাম, এভাবেই দেখবেন নাকি চলবেন? পাপা হেসে বললেন, চলো, তবে আগে পাশে কিছু টাকা রেখে দাও। আমি জানতে চাইলাম, কত টাকা? পাপা বললেন, সরকার, আপনার ইচ্ছেন তোই রাখুন। শপিং তো আপনি করবেন, আমরা তো কেবল আপনার চাকর। মালকিনের কাছে এমন কিছু প্রশ্ন করার সাহস আমাদের নেই। পাপার কথা শুনে আমার গাল লজ্জায় লাল হয়ে গেল। আমি মুচকি হেসে বললাম, এই রকম কথা বলা আপনি শিখেছেন? তারপর আমি আলমারি থেকে কিছু টাকা নিয়ে পাপার সঙ্গে বেড়াতে বেরিয়ে পড়লাম। পাপা গাড়ি চালিয়ে শহরের বাইরে একটি নির্জন জায়গায় নিয়ে এলেন। সেখানে একটি পুরনো দুর্গ ছিল। পাপা বললেন, প্রিয়া, তোমার ছবি তোলার জন্যই এখানে নিয়ে এসেছি। আমি বললাম, এটা তো বাড়িতেও করতে পারতেন। পাপা হেসে বললেন, বাইরের সবুজের মধ্যে ছবি আরও সুন্দর আসবে। পাপার কথা শুনে আমি মৃদু হেসে বললাম, ঠিক আছে, চলুন। পাপা আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বললেন, ভয় লাগছে না তো? আমি মুচকি হেসে বললাম, আপনি যখন পাশে আছেন তখন আর ভয় কিসের? পাপা বললেন, যে কেউ তোমার প্রেমে পড়তে পারে। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে তুমি আমাকে পেয়েছ। পাপার এই কথা শুনে আমি লজ্জায় চোখ নামিয়ে বললাম, কত মিথ্যে কথা বলেন আপনি। আমি এত সুন্দর নই, আমি খুব সাধারণ চেহারার মেয়ে। বাবা বললেন,
চলো বাইরে একটু হাঁটি। আমি চুপচাপ সম্মতি দিলাম এবং বাইরে একটা আম গাছের দিকে ইশারা করলাম। আমরা গাছটার নিচে গেলাম। বাবা তখন মোবাইল বের করে বললেন, একটু দাঁড়াও, তোমার ছবি তুলতে চাই। আমি পোজ দিলাম আর বাবা ছবি তুললেন। ছবি তোলার সময় বাবা নিজেও কিছু পোজে আমার সঙ্গে ছবি তুললেন। হঠাৎ তিনি পকেট থেকে ছোট্ট একটা বাক্স বের করলেন। বাক্সটা খুলে দেখলাম একটা আংটি। বাবার চেহারায় তখন এক অদ্ভুত কোমলতা। তিনি বললেন, প্রিয়া, এই আংটি তোমার জন্য। আমি চাই তুমি এই সম্পর্ককে নতুনভাবে গ্রহণ করো। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। বাবা আমার হাত ধরে আংটিটা পরিয়ে দিলেন। লজ্জায় আমি দৌড়ে চলে এলাম। বাবা আমার পেছন পেছন এলেন এবং বললেন, প্রিয়া, তোমার উপস্থিতি আমার জীবনে একটা নতুন অর্থ এনেছে। তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। এরপর আমরা অনেক কথা বললাম। কিছুক্ষণ পর বাবা বললেন, চলো, তোমার জন্য কিছু কেনাকাটা করি। আমরা বাজারে গিয়ে আমার জন্য সুন্দর কিছু পোশাক কিনলাম। বাবা বারবার বলছিলেন, তোমার মতো সুন্দর মেয়ে যদি সুন্দর পোশাক না পরে তাহলে কিভাবে হবে? আমি তার কথায় হাসলাম, আবার একটু লজ্জাও পেলাম। বাবার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত যেন বিশেষ হয়ে উঠছিল। বাবা বললেন, প্রিয়া, আমাদের বিয়ের পর তোমার পছন্দমতো নতুন ফার্নিচার কিনে তোমার জন্য নতুন ঘর সাজাবো। এই কথায় আমি এক মুহূর্ত থেমে তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গী হতে পারবো? বাবা গভীরভাবে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। বাবা বললেন, চলো, বাড়ির জন্য কিছু নতুন জিনিস কিনি। কেনাকাটা সেরে আমরা বাড়ি ফিরলাম। তখনই বাচ্চারা বাড়ি এলো আর আমি ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। হঠাৎ বাবার ফোনে কল এলে তিনি দেখা করতে বাইরে চলে গেলেন। আমি ঘর গুছানোর সময় ভাবছিলাম, এই বাড়ি এখন আমারও। পুরনো অ্যালবাম দেখতে গিয়ে বাবার সঙ্গে মায়ের একটি ছবি দেখে অদ্ভুত অস্বস্তি হলো। মনে হলো বাবার পাশে থাকার অধিকার কেবল আমার। চিন্তা সরিয়ে রাতের খাবার তৈরি করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বাবা ফিরে এলেন আর আমি খাবার টেবিল সাজালাম। আমি বাবাকে ডাকার জন্য তার ঘরে গিয়েছিলাম। তখন বাবা বললেন, নিশি, তোমার কেনা পোশাকগুলো পরে দেখেছ? মাপ ঠিক আছে তো? আমি লজ্জায় মুখ নামিয়ে বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। বাবা আবার বললেন, একবার পরে দেখো, ভালো লাগবে। আমি তখন মৃদু হাসলাম এবং বললাম, পরে দেখব। খাবার টেবিলে সবাই একসঙ্গে বসেছিলাম। বাবা মাঝে মাঝে আমাকে দিকে তাকিয়ে হাসছিলেন আর আমি লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছিলাম। সেদিনের পুরো সন্ধ্যাটা আমার কাছে বিশেষ হয়ে উঠেছিল। মনে হচ্ছিল আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। রাতের খাবারের পর আমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে রান্নাঘরে কিছু কাজ গুছাতে গেলাম। হঠাৎ পেছন থেকে বাবার কণ্ঠ শুনতে পেলাম, নিশি, তুমি কি জানো তুমি কতটা বদলে গেছ? আমি ঘুরে তাকালাম এবং মৃদু হেসে বললাম, আপনার কথার মানে কি বাবা? বাবা বললেন, তোমার হাসি, তোমার যত্ন, এগুলো যেন আমার জীবনের সব ক্লান্তি মুছে দেয়। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, আপনি এমন কথা বলছেন কেন? বাইরে রিঙ্কি যদি শোনে তাহলে কি ভাববে? বাবা আমার দিকে তাকিয়ে বললেন, তোমার উপস্থিতি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু হেসে রান্নাঘরের কাজ চালিয়ে গেলাম। কিছুক্ষণ পর বাবা আবার বললেন, নিশি, জানো, আমি তোমার মতো জাদুকরী মেয়ে কখনো দেখিনি। তুমি আমার জীবনের সবকিছু পাল্টে দিয়েছ। এই কথা শুনে আমি লজ্জায় রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলাম। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। কিন্তু এরপর কি হলো সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। যদি আপনারা বেশি করে কমেন্ট করেন যে পরের পর্ব চাই, তাহলে দ্রুতই আপলোড করে দেব। আমাদের চ্যানেলে আরও অনেক সুন্দর গল্প আপলোড করা আছে, সেগুলো দেখে আসতে পারেন। আর অন্য কোনো বিশেষ গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। গল্পগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গল্পটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। প্রতিদিনের মতোই আজও আমি খাবার আনতে চাচির বাড়িতে গিয়েছিলাম। যখন বাড়িতে ঢুকলাম দেখলাম চাচি একটি নাইট ড্রেস পরে সোফায় বসে আছেন। তখন তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি চাচিকে খাবার প্যাক করতে বললাম। চাচি হেসে বললেন, খাবার পরে নিয়ে যেও, তার আগে একটু আমার পায়ের ব্যথা দূর করে দাও। আজ কেন জানি না আমার পা খুবই ব্যথা করতেছে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, চাচি, এ আপনি কি বলছেন? চাচি মৃদু হেসে বললেন, চিন্তা করো না, এখানে কেউ নেই, আর তোমার চাচা দোকানে আছেন। আমি সেখানে বসে চাচির পা টিপতে শুরু করলাম। তখন তিনি সুন্দর একটি নাইট ড্রেস পরেছিলেন।
তখন আমার দৃষ্টি নিচের দিকে ছিল। কিছুক্ষণ পর চাচি মৃদু স্বরে বললেন, আচ্ছা কুনাল, তোমার কি কোনো বন্ধু আছে যাকে তুমি খুব পছন্দ করো? আমি একটু অবাক হয়েই চাচির কথায় বললাম, চাচি, আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারছি না। চাচি হেসে বললেন, আরে বোকা, আমি জানতে চাইছিলাম তোমার কি কোনো ঘনিষ্ঠ বন্ধু আছে বা কারো সাথে বিশেষ বন্ধুত্ব। আমি হেসে বললাম, চাচি, আমি সে রকম ধরনের ছেলে নই। আর এই ধরনের বন্ধুত্ব বা সম্পর্ক তো বেশিরভাগই সচ্ছল মানুষদের জন্য, আপনি তো আমাদের পরিবারের অবস্থা জানেন। চাচি তখন বললেন, তাহলে কি এখনও একেবারে একা আছো? এই কথা শুনে আমি কিছুটা লজ্জিত হলাম। চাচি একটু মৃদু হেসে বললেন, তোমার কি কখনো মনে হয় না জীবনে কিছু আনন্দ নিয়ে আসার? আমি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বললাম, চাচি, আমি বুঝতে পারছি না আপনি ঠিক কি বলতে চাইছেন। চাচি আবার বললেন, আরে বোকা, সবকিছু কি আমাকেই খুলে বলতে হবে? এত ভালো দেখতে হয়েও একেবারে বাচ্চাদের মতো ভাবনা তোমার। আজ আমি তোমাকে কিছু বিষয় শিখিয়ে দেব। এই বলে চাচি আমাকে তার ঘরে নিয়ে গিয়ে। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি গল্পটা তোমাদের ভালো লাগবে। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার শৈশবটা ছিল কিছুটা কষ্টকর। পারিবারিক অবস্থার জন্য আমি এক দূরের আত্মীয়ের কাছে কাজ করতে এসেছি। বয়সে তিনি আমার থেকে অনেক বড়, তাই আমি তাকে চাচা বলে ডাকি। তিনি আমার আপন চাচা ছিলেন না। প্রায় ৩ বছর আগে যখন এখানে এসেছিলাম, তখন আমার বয়স ছিল মাত্র ১৬। সেই সময় থেকেই আমি এখানে দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি, আর নিজের সততা আর পরিশ্রম দিয়ে তাদের বিশ্বাস অর্জন করেছি। চাচা আমাকে খুব আন্তরিকভাবে দেখেন এবং আমার উপর ভরসা করেন। আর চাচি আমাকে তার ছেলের মতো ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসা পরবর্তীতে আমার জীবনের কাল হয়ে যায়। চাচার পরিবার খুব বড় নয়। তার একটি পুত্র ও ২টি কন্যা রয়েছে এবং স্ত্রীও বয়সে খুব কম। চাচার বয়স প্রায় ৩৮ বছর আর তার স্ত্রীর বয়স ২৫ বছর। তাদের পরিবারের বয়সের পার্থক্য বা অন্য কোনো বিষয়ে আমি বেশি কিছু জানি না। বড় মেয়ের বয়স ১০, ছোট মেয়ের বয়স ৮, আর তাদের পুত্রের বয়স মাত্র ৭ বছর। চাচার ব্যবসাও বেশ ভালো চলে, যার ফলে তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সবকিছু সহজেই মেলে। এই পরিবারের সাথে আমার সম্পর্কটা এমনই যে আমি তাদের এক সদস্যের মতোই মিশে গেছি। পরিবারের জন্য প্রয়োজনীয় কেনাকাটার বেশিরভাগ দায়িত্ব আমার উপর। আমার উপস্থিতি বা চলাফেরায় তারা কখনোই কোনো বিধিনিষেধ দেয় না। এখানেই যেন আমার এক নতুন জীবন শুরু হয়েছিল। সবকিছু বেশ ভালোভাবেই চলছিল, আর প্রতিদিনের মতো সেদিনও আমি বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চাচার বাসায় পৌঁছাই। কয়েকবার দরজায় কড়া নাড়লাম, কিন্তু কেউ সাড়া দিল না বা দরজাও খুলল না। কিছুক্ষণ অপেক্ষার পর দরজাটায় একটু চাপ দিয়ে দেখলাম এবং বুঝলাম এটি বন্ধ নয়। এরপর আমি নিজেই দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম এবং জিনিসগুলো রাখার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। রান্নাঘরের কাছে পৌঁছানোর পর আমি হঠাৎ পাশের বাথরুম থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলাম। শব্দগুলো ঠিক কোনো কান্নার শব্দের মতো ছিল না, বরং অন্যরকম। তখনও আমি ঠিক বুঝতে পারছিলাম না এই ধরনের শব্দ কেন আসছে। কিছুক্ষণ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু শব্দগুলো আরও স্পষ্ট হয়ে উঠতে লাগল। বিষয়টি খুব রহস্যময় মনে হচ্ছিল। অবশেষে আমি বাথরুমের দিকে এগিয়ে গেলাম, কিন্তু ঠিক তখনই শব্দগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল। তারপর আমি পুনরায় রান্নাঘরে ফিরে গিয়ে জিনিসগুলো রাখলাম। যখন বের হওয়ার জন্য দরজা দিয়ে বেরোচ্ছি, তখনই বাথরুমের দরজাটি খুলল আর ভেতর থেকে একজন বেরিয়ে এলো। হঠাৎই দেখি চাচি বাথরুম থেকে বের হচ্ছেন। তিনি যখন আমাকে দেখলেন, তখন কিছুটা অপ্রস্তুত এবং বিব্রত হয়ে আমার দিকে রেগে তাকালেন ও বললেন, তুমি কখন ভেতরে এলে? আমি কিছুটা ভয় পেয়ে গিয়ে মৃদুস্বরে বললাম, চাচি, আমি তো বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে দরজা নক করছিলাম। কেউ যখন সাড়া দিল না, তখন দরজা খোলাই ছিল বলে নিজেই ঢুকে এলাম। আমার এই কথায় চাচি আর কিছু বললেন না এবং কিচেনের দিকে চলে গেলেন। সেদিন বাসায় শুধু চাচিই ছিলেন। পরে তিনি খাবার প্যাক করে দিলেন আর আমি সেটি নিয়ে দোকানের দিকে রওনা দিলাম, কিন্তু দোকানে যাওয়ার পরেও মনটা কিছুতেই ঠিক হচ্ছিল না। বারবার ভাবছিলাম, আসলে চাচি কেন বাথরুমে এমন ছিলেন, আর অদ্ভুত সেসব শব্দই বা কেন আসছিল। পুরো দিন ভেবে কোনো কুলকিনারা করতে না পেরে অবশেষে সেই ভাবনা মন থেকে সরিয়ে রেখে কাজে মনোযোগ দিলাম। কিন্তু পরদিন আবার যখন খাবার আনতে চাচির বাড়িতে গেলাম, তখন কিছুটা অন্যরকম লাগল। চাচি যেন একটু আলাদা ভঙ্গিতে তাকাচ্ছিলেন, যা গত ৩ বছরে কখনো দেখিনি।
যতক্ষণ আমি সেখানে ছিলাম তার দৃষ্টি যেন আমার দিকেই স্থির ছিল। কিছুক্ষণ পর তিনি খাবার প্যাক করে আমাকে দিলেন। আমার চাচি অনেক ভালো মনের মানুষ ছিলেন। চাচি খাবার প্যাক করে আমার হাতে দিলেন, আর আমি দরজার দিকে এগোতে লাগলাম। হঠাৎ পিছন থেকে চাচি আমাকে ডেকে দাঁড় করালেন। আমি ঘুরে দাঁড়ালাম আর বললাম, জি চাচি, বলুন। তিনি হালকা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আমাকে স্নেহের সঙ্গে আলিঙ্গন করলেন। তার এমন আচরণে আমি কিছুটা অবাক ও বিব্রত হয়ে পড়লাম। কিছুক্ষণ পর তিনি আমাকে ছেড়ে দিয়ে মৃদু হেসে বললেন, তুমি এখন বেশ বড় হয়ে গেছ, আর অনেক সুন্দরও লাগছে। তবে এই কথা যেন তোমার চাচাকে বা অন্য কাউকে না বলো। আমি মাথা নেড়ে তার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে এলাম, কিন্তু সারা পথ জুড়ে ভাবছিলাম আসলে আজ চাচির এমন আচরণের কারণ কি হতে পারে। দোকানে পৌঁছালেও আমার মনটা কাজের মধ্যে ঠিকঠাক বসছিল না। কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম, কিন্তু ভেতরে ভেতরে হাসিও পাচ্ছিল। পরের দিন রবিবার ছিল, আর সেদিন চাচা দোকান বন্ধ রাখতেন, তাই পুরো দিনটা বাড়িতেই কাটালাম। সোমবার সকালে দোকানে পৌঁছাতেই চাচা বললেন, তোমার চাচি কিছু বাজারের জিনিস আনতে বলেছে, তুমি একবার বাড়িতে গিয়ে দিয়ে এসো। তার কথা শুনে আমি খুশি মনে চাচার বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লাম আর অপেক্ষা করতে লাগলাম। চাচি দরজা খুললেন, কারণ তার বাচ্চারা তখন স্কুলে গেছে। তিনি আমাকে দেখে বললেন ভেতরে আসতে, আর আমি ঘরে ঢুকলাম। তিনি দরজা বন্ধ করে ভেতরের ঘরের দিকে চলে গেলেন, কিন্তু আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর তিনি আমায় ডেকে বললেন, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। তার কথা মতো আমি ঘরে ঢুকে গেলাম। প্রথমে তিনি একটু হাসলেন, তারপর বললেন, তুমি বসো, আমি এক্ষুনি আসছি বলে বাইরে চলে গেলেন। আমি সোফায় বসে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর তিনি 2 কাপ চা হাতে নিয়ে ঘরে ফিরলেন। একটি কাপ আমার দিকে বাড়িয়ে দিল। আমি বললাম, চাচি, এত কষ্ট করার কি দরকার ছিল? তিনি হেসে বললেন, চা খেয়ে নাও, সকালের দিকে কিছু শক্তি দরকার হবে তোমার। আমি একটু অবাক হয়ে ভাবতে লাগলাম, তিনি কেন এমন বলছেন। আমরা দুজনে চা খেতে খেতে তিনি মৃদু স্বরে বললেন, সেদিনের কথা তো আর কাউকে বলনি, তাই তো? আমি বুঝতে পারলেও ভান করলাম কিছু বুঝিনি। বললাম, কোনো কথা বলছেন চাচি? তিনি হেসে বললেন, আরে মনে নেই? সেদিন যখন তুমি খাবার নিতে এসেছিলে আর বিদায়ের সময় তোমাকে একটু আলিঙ্গন করেছিলাম। আমি বললাম, হ্যাঁ চাচি, মনে আছে, কিন্তু এটা তো এমন কোনো বিষয় নয় যা অন্য কাউকে বলার প্রয়োজন হবে। আর আমি এটা নিয়ে কিছু ভাবিনি। আমার কথা শুনে তিনি কিছুটা কাছে এসে বসলেন এবং মৃদু কণ্ঠে বললেন, শোনো, কিছু বিষয় সবসময় গোপন রাখাই ভালো। কারণ তোমাকে আমি যা করতে বলবো সেটা যেন কোনোভাবেই বাইরের কেউ জানতে না পারে। তার এই কথায় আমি কিছুটা অবাক হলাম এবং মনোযোগ দিয়ে তার কথা শুনতে লাগলাম, কিন্তু মনে নানা প্রশ্নের জন্ম হচ্ছিল। আসলে কি কাজের জন্য তিনি আমাকে এমনভাবে সতর্ক করছেন? চাচি যখন এসব কথা বললেন, আমি তাকে আশ্বস্ত করলাম যে তিনি যা বলবেন সেটা নিয়ে আমি কারো সঙ্গে কথা বলবো না। আমার প্রতিশ্রুতি শুনে তিনি হাসলেন এবং খুশি হয়ে বললেন, এটাই তো আমি চেয়েছিলাম। এই বলে তিনি দাঁড়িয়ে গেলেন। তবে তখনই আমি অবাক হলাম যখন চাচি আমাকে তার পায়ের ব্যথা কমানোর জন্য হালকা মালিশ করতে বললেন। তিনি বললেন, আজ বাড়ির অনেক কাজের পর বেশ ক্লান্ত লাগছে, কুনাল, তুমি একটু পায়ে মালিশ করে দাও, যাতে ব্যথা তাড়াতাড়ি দূর হয়। আমি বিস্মিত হয়ে বললাম, চাচি, এ আপনি কি বলছেন? তিনি হেসে বললেন, চিন্তা করো না, এখানে কেউ নেই, তোমার চাচা তো দোকানে আছেন। আমি শান্তভাবে বসে তার পায়ে মালিশ করতে লাগলাম, আর আমার নজর নিচু ছিল। কিছুক্ষণ পর তিনি বললেন, আচ্ছা কুনাল, তোমার কোনো বন্ধু-বান্ধবী আছে কি? আমি কিছুটা অবাক হয়ে বললাম, বন্ধু? বুঝলাম না চাচি, আপনি কি বলতে চাইছেন? তিনি মৃদু হাসিতে বললেন, আরে বোকা, মানে কোনো বিশেষ বন্ধু আছে কি যাকে তুমি একটু বেশি পছন্দ করো? আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, চাচি, আমি সে ধরনের মানুষ নই, আর তাছাড়া আমাদের আর্থিক অবস্থাও তো আপনার জানা, এসব বিষয়ে বড়লোকদের জন্য। চাচির প্রশ্নের আমার এমন সরল উত্তর শুনে তিনি হেসে উঠলেন, আর আমি তার কথাগুলো ভেবে কেমন একটা অদ্ভুত অনুভূতি করতে থাকলাম। আমার চাচি অনেক ভালো মনের মানুষ ছিলেন, আর তিনি অনেক সুন্দরও ছিলেন, কিন্তু আমি তাকে কখনো সেভাবে দেখিনি। আমি তাকে আগে থেকেই অনেক সম্মান করতাম। চাচি বললেন, তাহলে তুমি এখনও অবিবাহিতই রয়ে গেছ? এই বলে তিনি হাসতে লাগলেন। তার কথা শুনে আমি কিছুটা লজ্জায় পড়ে গেলাম।
এরপর তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমার কি কখনো মনে হয় না যে কারো সঙ্গে বিশেষ সম্পর্ক থাকা উচিত, যেমন বেস্ট ফ্রেন্ড? আমি অবাক হয়ে বললাম, চাচি, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। তিনি হাসি দিয়ে বললেন, তোমার মধ্যে এখনো বুঝতে শেখার বয়সটাই আসেনি। তুমি তো দেখতে শক্ত সমর্থ, কিন্তু মনটা এখনো বাচ্চাদের মতো। আমি তার কথায় কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। বললাম, চাচি, দেরি হয়ে যাচ্ছে, দোকানে যাই। কিন্তু তিনি হেসে বললেন, এত তাড়াহুড়ো কিসের? একটু বসো। এই বলে আমাকে কাছে টেনে নিলেন এবং বললেন, তুমি কি জানো তোমার চাচা কতটা বয়স্ক? আমাদের মধ্যে বয়সের কত ফারাক। এই বলে তিনি একটু নীরবে আমার দিকে তাকালেন এবং বললেন, একটু পায়ের ব্যথা হচ্ছে, তাই একটু তেল দিয়ে মালিশ করে দেও। আমি কিছুটা সংকোচ বোধ করলেও তার কথায় সম্মতি জানালাম। তিনি তখন আরাম করে বসে বললেন, শরম কিসের? একটু তেল দিয়ে মালিশ করে দেও। আজকে বাড়ির অনেক কাজ করেছি তো তাই। তার এই সরল ও হাস্যোজ্জ্বল কথাগুলো শুনে আমি কিছুটা দ্বিধায় ছিলাম, তবে সেই মুহূর্তে বুঝতে পারছিলাম না কিভাবে প্রতিক্রিয়া দেখাবো। চাচি আমার চুলে আলতো করে হাত বুলিয়ে বললেন, তোমার চাচা তো সারাদিন কাজ করে ফিরে এসে ঘুমিয়ে পড়েন, আমার কথা ভাবেন না। আমি এখনো বেশ তরুণী, আমার জন্য তো জীবনে কিছু আনন্দ থাকা উচিত, বলো? তার কথা শুনছিলাম, কিন্তু পুরোটা যেন মাথায় ঢুকছিল না। হঠাৎ তিনি আমার হাত ধরে আমাকে পাশে বসিয়ে নিলেন। তার পাশে বসে থাকতে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল, আর তার নানা ধরনের কথা শুনে যেন ভিতরে কিছুটা অস্বস্তি কাজ করছিল। এক সময় অনুভব করলাম যেন নিজেকে পুরোপুরি সামলে রাখতে পারছি না এবং অস্থিরতার মাঝে একটু ঘামতে শুরু করলাম। তবে চাচির মুখে আনন্দের আভাস স্পষ্ট ছিল। তিনি হাসি দিয়ে বললেন, অনেক দিন পর মনে হচ্ছে মনটা একটু শান্তি পেল তোমার সাথে কথা বলে। কুনাল, তুমি নিশ্চয়ই ভালো আছো? তার এই প্রশ্নের জবাবে আমি নিরুত্তর থেকে নিচের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এই অভিজ্ঞতায় আমার ভেতরের অনেক কিছুই বদলে গেছে। পরদিন যখন আমি আবার খাবার আনতে চাচির কাছে গেলাম, তার ব্যবহার এবং কথাবার্তা আগের দিনের মতোই যেন কিছুটা আলাদা লাগছিল। চাচি এই ব্যাপারটা আগেই ভাবনায় রেখেছিল এবং তারপর সময় কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। তবে এখন মনে হচ্ছিল বেশ ভয় লাগছে, কারণ ভাবছিলাম চাচা তো অপেক্ষা করছেন। এত দেরি হওয়ার কারণ কি বলবো, সেই চিন্তা নিয়ে চাচির সঙ্গে কথাটা তুললাম। বললাম, চাচা তো জানতে চাইবেন এত সময় কোথায় লাগালে। চাচি আমার কথা শুনে হেসে বলল, তুমি একদম চিন্তা করো না। আমাকে যদি চাচা কিছু জিজ্ঞাসা করেন তাহলে বলবে যে আমার শরীরটা ভালো ছিল না, তাই ওষুধ আনতে তোমাকে দোকানে পাঠিয়েছিলাম। রান্নাটাও তখনও হয়ে ওঠেনি, সেই জন্য দেরি হয়ে গেছে। চাচির পরিকল্পনা শুনে আমি বেশ নিশ্চিন্ত হলাম, কারণ এটা শুনলে চাচা বুঝতে পারতেন যে সত্যি একটু দেরি হয়েছিল। খাবার নিয়ে দোকানে পৌঁছলাম। সেখানে বেশি লোকজন ছিল না। চাচা আমাকে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। তিনি প্রশ্ন করতেই আমি চাচির বানানো গল্পটাই বলে দিলাম। চাচাও সেটা সহজেই মেনে নিলেন এবং শান্ত মনে খেতে বসে গেলেন। তবে কেন যেন আমার মধ্যে এক ধরনের অপরাধ বোধ তৈরি হচ্ছিল। মনে হচ্ছিল ভাইয়ার প্রতি আমি সৎ থাকতে পারিনি, কিছু একটা লুকিয়েছি। পরের দিন যখন খাবার আনতে গেলাম, চাচিকে দেখে মনে হলো তিনি খুব খুশি। আজ যেন তার মধ্যে অন্যরকম এক উচ্ছ্বাস ছিল। তবে আমি কোনো কথাই বলিনি, চুপচাপ দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল যেন চাচার প্রতি আমার কর্তব্যবোধের ঘাটতি থেকে গেছে। হয়তো এ কারণেই চাচির সঙ্গে কথা বলতেও কিছুটা অস্বস্তি হচ্ছিল। তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু আমার এভাবে চুপচাপ থাকা দেখে কিছু জিজ্ঞাসা করলেন না। যখন খাবারের টিফিন আমার হাতে তুলে দিলেন, তখন হঠাৎ বললেন, কুনাল, আজকে খুব চুপচাপ দেখাচ্ছে তোমাকে। কি হয়েছে? আমি বললাম, না, তেমন কিছু নয়। তখন চাচি হেসে বললেন, কাল তুমি যে ভালোবাসা দিয়েছ তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। তিনি আরও যোগ করলেন, দেখো, আমাদের শুধু একে অপরের প্রয়োজনের দিকে খেয়াল রাখতে হবে। এই কথা বলে তিনি আমার পকেটে 1000 টাকার একটা নোট ঢুকিয়ে দিলেন। আমি কিছুটা বিস্মিত হয়ে চাচির দিকে তাকালাম। তিনি বললেন, আমরা দুজনেই একে অপরের প্রতি খেয়াল রাখব, আর অন্য কোনো চিন্তা মাথায় আসতে দেব না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাই? তার কথার গভীরতা না বুঝেও আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। চাচি আবারও শান্তভাবে আমার দিকে তাকিয়ে থাকলেন। আমি বুঝতে পারছি তুমি কেন এত চুপচাপ। কারণ তুমি তোমার বয়স্ক চাচার কথা ভাবছ। তার শরীর আর আগের মতো নেই, সে যেন অনেক ক্লান্ত।
অথচ আমি তো একজন তরুণী, আমারও কিছু চাওয়া পাওয়া আছে। তার জন্যই বলছি, তুমি এ নিয়ে বেশি ভাবো না। মনে হলো চাচি যেন আমার মনের গভীরে পৌঁছে গেছেন। তিনি বুঝতে পেরেছেন যে আমি চাচার প্রতি অনুগত না থাকতে পারায় কিছুটা অস্বস্তি বোধ করছি। আমাকে এই অস্বস্তি থেকে বের করতে তিনি অনেক কথাই বললেন। বুঝিয়ে দিলেন আমাদের মধ্যে যা ঘটেছে তা দুজনেরই প্রয়োজন ছিল। এখন আমি অপেক্ষা করি কবে তিনি খাবার নেওয়ার জন্য ডাকবেন আর আমি তার কাছে যাব। এরপর একদিন যখন খাবার আনতে গেলাম, চাচি আমাকে বললেন, এত অল্প সময়ে আর ভালো লাগছে না, চেষ্টা করো যেন একদিন পুরো সময় বের করতে পারো, যাতে আমরা একটু নিরিবিলিতে কথা বলতে পারি। আমি বললাম, কিন্তু এত সময় বের করা তো আমার জন্য কঠিন। তখন চাচি বললেন, ঠিক আছে, আমি নিজেই কিছু একটা ব্যবস্থা করি। পরের দিন যখন চাচির বাড়িতে গেলাম, তাকে খুব খুশি দেখাচ্ছিল। আমি কারণ জানতে চাইলাম, তখন তিনি বললেন যে তার মাথায় একটা পরিকল্পনা এসেছে, যাতে আমাকে ৩-৪ দিনের জন্য দোকানের দায়িত্ব নিতে হবে এবং সেই সঙ্গে তাদের বাড়িতেও থাকতে হবে। আমি চাচির কাছে জিজ্ঞাসা করলাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন তিনি বললেন, তোমার চাচাকে আমি কয়েকদিনের জন্য অন্য শহরে পাঠাতে পারি। তার বড় ভাই বেশ কিছুদিন ধরে অসুস্থ, আর তোমার চাচার দোকান এবং বাড়ির দায়িত্বে থাকার কারণে সেখানে যেতে পারছে না। আমি দোকানের সব কাজ ভালোভাবে জানতাম, আর বাড়িতে থাকা আমার জন্য কোনো সমস্যা ছিল না। তাই আমি রাজি হয়ে গেলাম। চাচি বললেন, ঠিক আছে, আমি আজ রাতেই তোমার চাচার সঙ্গে কথা বলবো। তবে যদি তিনি তোমাকে কিছু জিজ্ঞাসা করেন, এমনভাবে বলো যেন তুমি আগে কিছুই জানো না। বিষয়টা যেন নতুন করে শুনলে মনে হয়। আমি তাকে আশ্বস্ত করলাম, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক এমনটাই করব। পরদিন যখন দোকানে গেলাম, চাচা আমাকে কাছে ডেকে বললেন, তুমি কি আমার অনুপস্থিতিতে দোকানটা সামলাতে পারবে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি কোথাও যাচ্ছেন? তিনি বললেন, হ্যাঁ, 2-3 দিনের জন্য অন্য শহরে যাচ্ছি। আমি তাকে নিশ্চিন্ত করে বললাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি দায়িত্ব নিয়ে সব সামলে নেব। তিনি তেমনি ভরসা করছিলেন, কারণ জানতেন আমি সব কাজ বুঝি। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বললেন, দোকানের চেয়ে বাড়ির ব্যাপারে বেশি চিন্তা হচ্ছে, কারণ বাড়িতে একজন পুরুষের উপস্থিতি প্রয়োজন। তাই আমি চাই যে এই কদিন তুমি আমাদের বাড়িতেই থাকো। আমি চাচার মুখের দিকে তাকিয়েছিলাম। কিছু বলার আগেই তিনি আবার বললেন, তোমার বাড়িতে যদি কোনো সমস্যা না হয়, তবে তুমি এই কটা দিন আমাদের বাড়িতে থেকেই রাত কাটাও। আমি হেসে বললাম, আপনি কেমন কথা বলছেন? আমার বাড়ির লোকজন এতে কোনো আপত্তি করবে না। আপনি যেটা বলছেন সেটাই করব। তিনি আমার কথায় খুশি হলেন, যেন তার চিন্তাটা দূর হলো। চাচার মুখ দেখে মনে হলো যেন তার কাঁধ থেকে বড় একটা ভার নেমে গেছে। তিনি জানালেন যে তিনি আগামীকাল বড় ভাইয়ের খোঁজ নিতে রওনা হবেন। সেদিন দুপুরে যখন খাবার আনতে গেলাম, আমি চাচিকে এই সুসংবাদটা জানালাম। চাচি এতটাই খুশি হয়ে গেলেন যে তার আনন্দ থামছিল না। সন্ধ্যায় দোকান বন্ধ করার পর চাচা দোকানের চাবি আমার হাতে দিয়ে বললেন যে তিনি 3 দিনের জন্য বড় ভাইয়ের কাছে যাচ্ছেন এবং চতুর্থ দিন ফিরে আসবেন। তারপর আমাকে বললেন, তুমি যেন কাল তোমার বাড়ির লোকজনকে জানিয়ে দাও যে এই কদিন আমাদের বাড়িতেই থাকবে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বাড়ি ফেরার সময় পরবর্তী কয়েকটা দিনের কথা চিন্তা করে মনে অনেক উত্তেজনা কাজ করছিল, আর সেই উত্তেজনার জন্য রাতে ঠিকমতো ঘুমাতেও পারলাম না। পরদিন সকালে গোসল সেরে দুজোড়া জামাকাপড় গুছিয়ে নিয়ে বাড়ির লোকদের জানিয়ে দোকানে গেলাম। সারাদিন দোকানেই ছিলাম। দুপুরের খাবার কাছের একটি হোটেল থেকে আনালাম এবং অধীর আগ্রহে সন্ধ্যার অপেক্ষা করতে থাকলাম। সন্ধ্যা হতেই দোকান বন্ধ করে চাচার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখি চাচি বসার ঘরে বসে মুভি দেখছেন, আর তার 2 মেয়ে মাটিতে বসে পড়াশোনা করছে এবং ছেলে তার খেলনা নিয়ে খেলছে। চাচিকে বেশ খুশি মনে হচ্ছিল। প্রথমেই দোকানের সমস্ত হিসাবের কথা চাচিকে জানিয়ে দিলাম এবং সমস্ত টাকাও তার হাতে তুলে দিলাম। তারপর চাচি আমার হাতে দোকানের টাকার হিসাব নিয়ে নিলেন এবং আমার জন্য খাবার গরম করে টেবিলে সাজিয়ে দিলেন। আমি খাওয়া শেষ করার পর চাচিও পাশের সোফায় এসে বসে পড়লেন। তিনি বললেন, এই বাড়িটা নিজের মতো করে ভাবো। কিন্তু বড় মেয়ে বইয়ের পাতার ফাঁক দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছিল। চাচির সন্তানরা আমাকে চিনত এবং আমার সাথে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করত। তবে এটা প্রথমবার আমি এই সময়ে তাদের বাড়িতে এসেছি, তাই হয়তো কিছুটা অবাক হয়েছিল। চাচার বড় মেয়ে বেশ বুদ্ধিমতী, সে জানত তার বাবা বাড়িতে নেই, তাই আমি এখানে থাকব যতদিন না তিনি ফিরে আসেন। আমি কিছুক্ষণ বসেছিলাম, হঠাৎ চাচির ছেলে তার খেলনা ফেলে আমার কোলে উঠে এলো। আমার কোলে কিছুক্ষণ খেলার পরই ঘুমিয়ে পড়ল। চাচি ছেলেটিকে নিতে আমার কাছে এলেন।
আর আমি চাচি মেয়ের দিকে তাকালাম যে সে মায়ের এই ঘনিষ্ঠতা লক্ষ্য করছে কিনা। তবে সে নিজের কাজে ব্যস্ত ছিল। ছেলেটিকে কোলে তুলে নিয়ে চাচি বললেন, চলো তোমার ঘরটা দেখিয়ে দিই। আমি চুপচাপ উঠে তার পেছনে চললাম। তিনি প্রথমে তার ছেলেকে নিজের ঘরে শুইয়ে দিলেন। তারপর এক ঘর ছেড়ে পাশের কক্ষের দরজা খুলে বললেন, এটাই তোমার ঘর। চাচি হাসি মুখে বললেন, এখানে কেউ তোমাকে বিরক্ত করবে না, শুধু আমি ছাড়া। বলে তিনি এক চোখ টিপ দিলেন। আমি মৃদু হেসে তার দিকে তাকালাম। আমার পাশের ঘরটাই ছিল তার মেয়েদের থাকার ঘর। ঘরটা দেখে আমরা আবার ড্রয়িং রুমে ফিরে এলাম। চাচি আর আমি বিভিন্ন বিষয়ে গল্প করতে করতে সময় কাটালাম। রাত 10টার দিকে চাচি তার মেয়েদের ঘুমাতে যেতে বললেন। আমিও ঘুমানোর কথা বলে উঠে দাঁড়ালাম, যদিও সত্যি ঘুমানোর ইচ্ছে ছিল না। আসলে মেয়েদের দেখানোর জন্যই ঘুমানোর ভান করেছিলাম। আমি নিজের ঘরে শুয়ে পড়লাম, কিন্তু রাত প্রায় 12টা নাগাদ দরজায় হালকা শব্দ শুনলাম। অবাক হয়ে দেখি চাচি ঘরে ঢুকলেন। কাছে এসে বললেন, আমার ঘরে একটু এসো। তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং দরজাটা বন্ধ করলেন। কিছুক্ষণ পরে চাচা আচমকা ঘরের এক কোণ থেকে বেরিয়ে এলেন। চাচা এসে আমার দিকে রেগে তাকালেন এবং পাশে দাঁড়িয়ে থাকা চাচিকে সরিয়ে দিলেন। চাচা কিছুদিন ধরেই আমাদের উপর সন্দেহ করছিলেন, যদিও তার সন্দেহের কারণটা তখনও আমি পুরোপুরি বুঝতে পারিনি। প্রায় দোকানে খাবার পৌঁছে দিতে আমার একটু দেরি হয়ে যেত। তবে সেটা নিয়ে যে চাচা এতটা সন্দেহ করবেন তা ভাবতে পারিনি। তিনি আমাদের প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছিলেন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন। একদিন রাতের বেলা আমরা যখন একসঙ্গে কথা বলছিলাম, তখন চাচা হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ালেন। চাচা প্রচণ্ড রেগে গিয়ে আমাকে ধমক দিলেন, তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। তার চোখে এক ধরনের হতাশা আর ক্ষোভের ছাপ স্পষ্ট ছিল, যেন আমার প্রতি তার সকল বিশ্বাস হারিয়ে গেছে। চাচি আমাদের দিকে অপার বিস্ময়ে তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল এই দৃশ্যটি যেন তার কাছে সম্পূর্ণ অচেনা। আমি চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম। মাথার ভেতরে একের পর এক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। মনে হচ্ছিল এতদিনের সম্পর্ক, এতটা ভালোবাসা সব এক মুহূর্তেই ভেঙে গেল। বাড়ি থেকে বের হয়ে আমি অনুভব করলাম আমার পরিচিত জীবন থেকে আমি যেন বিচ্ছিন্ন হয়ে গেছি। এরপরের দিনগুলোতে জীবন আমার জন্য আর আগের মতো থাকল না। কাজ হারালাম, আশ্রয় হারালাম, এমনকি জীবনের প্রতি আমার সমস্ত আস্থা হারিয়ে যেতে লাগল। চাচা এবং তার স্ত্রীর সম্পর্কেও গভীর প্রভাব পড়ল। তাদের জীবনের শান্তি যেন কোথাও হারিয়ে গেল। একসময়ের হাসিখুশি সংসারে নেমে এলো নীরব বিষাদের ছায়া। চাচা চাচিকে তার বাবার বাড়িতে রেখে এসেছিলেন, তাকে আর নিয়ে আসেননি। চাচি ও আমার ভুলের কারণে আমাদের সবার জীবনে দুঃখের কালো ছায়া নেমে এলো। তাই কোনো কাজ করার আগে ভেবে চিন্তে করা উচিত। তাই এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। পারিবারিক সম্পর্কের ভিত্তি বিশ্বাসের উপর নির্ভর করে। যখন সেই বিশ্বাসে ফাটল ধরে, সম্পর্কগুলো ধ্বংসের মুখে পড়ে। তাই আমাদের উচিত পারিবারিক ও ঘনিষ্ঠ সম্পর্কগুলিকে যত্নে রক্ষা করা এবং এমন কোনো কাজ এড়ানো যা এই সম্পর্কগুলিকে আঘাত করতে পারে। আমাদের প্রতিটি কাজ এবং আচরণে স্বচ্ছ থাকা উচিত। যদি আমরা গোপনীয়তা বজায় রেখে চলি বা সত্য লুকাই, তা অবশেষে সম্পর্ক এবং আমাদের ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গল্পের প্রধান চরিত্রের ভুল কাজের জন্যই পুরো পরিবারের উপর প্রভাব পড়েছিল। আমাদের প্রতিটি কাজেরই একটি পরিণাম থাকে, যা শুধু আমাদের নয়, আশেপাশের মানুষদের উপরও প্রভাব ফেলে। সুতরাং কোনো কাজ করার আগে সেটির সম্ভাব্য ফলাফল নিয়ে ভাবা উচিত। গল্পের পরিস্থিতি থেকে বোঝা যায় এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত গোটা পরিবারের শান্তি ও সুখ কেড়ে নিতে পারে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। রিয়াজ এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি একটু লজ্জা পেলাম, কিন্তু আমার হৃদয় আনন্দে ভরে উঠল। আমরা একসাথে অনেকক্ষণ। আমার নাম লিজা, আর আমি আমার খালাতো ভাই রিয়াজের গল্প বলতে যাচ্ছি। ছোটবেলা থেকেই আমরা খুব কাছের ছিলাম। একসাথে খেলা করা, গল্প করা আমাদের প্রতিদিনের জীবনের অংশ ছিল। আমার ভাই হলেও রিয়াজের সাথে আমার সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু হয়ে ওঠে। এক সময় আমরা প্রায় খালার বাড়িতে দেখা করতাম। সেখানে উঠানে আমরা খেলতাম, কথা বলতাম আর ভবিষ্যতের স্বপ্ন দেখতাম।
ছোটবেলা থেকেই রিয়াজ একটু শান্ত, গভীর চিন্তার মানুষ ছিল, আর আমি ছিলাম একটু চঞ্চল, প্রাণবন্ত। একদিন দুপুর বেলায় সবাই ঘুমিয়ে পড়েছিল। আমি আর রিয়াজ একসাথে ছাদে উঠলাম। আমি বললাম, আচ্ছা রিয়াজ, তুমি কি কখনো ভেবেছ আমরা কেমন হব বড় হয়ে? রিয়াজ একটু হেসে বলল, হয়তো আমরা তখনও এমনই থাকব, একে অপরের পাশে। আমার চোখে তখন স্বপ্ন দেখছিলাম বছর বছর গড়াতে থাকে, আর আমাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। কিন্তু আস্তে আস্তে আমার মনে এক নতুন অনুভূতির জন্ম নিতে থাকে। রিয়াজও বুঝতে পারে যে তার হৃদয়ে আমার জন্য এক বিশেষ স্থান আছে। এক সন্ধ্যায়, যখন সূর্য ডুবছিল, আমরা গাছের ছায়ায় হাঁটছিলাম। আমি হঠাৎ থেমে গিয়ে বললাম, রিয়াজ, আমি কি তোমাকে কিছু বলবো? রিয়াজ তাকিয়ে থাকল আমার চোখের দিকে। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমি জানি না এটা কি, কিন্তু আমি মনে করি আমি তোমাকে ভালোবাসি। রিয়াজের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বলল, লিজা, আমি অনেকদিন ধরেই তোমাকে এটা বলতে চেয়েছি। আমি তোমাকে ভালোবাসি। আমাদের ভালোবাসা এখন গোপন, কারণ আমরা জানি পরিবারের সবাই এটা মেনে নেবে না। তাই আমরা চুপি চুপি দেখা করতে শুরু করলাম। একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি জানালার পাশ দিয়ে বেরিয়ে আসলাম। রিয়াজ বাইরে অপেক্ষা করছিল। আমরা চলে গেলাম নদীর ধারে। সেখানে বসে আমরা অনেকক্ষণ কথা বললাম, স্বপ্ন দেখলাম, আর একে অপরের উপস্থিতি উপভোগ করলাম। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকত, আমি আমার রুম থেকে বেরিয়ে এসে রিয়াজের রুমে যেতাম। আমরা মৃদু আলোতে কথা বলতাম, বই পড়তাম, কখনো একে অপরের চোখে চোখ রাখতাম। আমি রিয়াজের কাঁধে মাথা রেখে বলতাম, তুমি জানো, আমি সারা জীবন এভাবেই থাকতে চাই। রিয়াজ মুচকি হেসে বলতো, তুমি আর আমি, লিজা, আমরা একসাথে সবকিছু পারব। এক বিকেলে বাড়ির সবাই বাইরে গিয়েছে। আমি আর রিয়াজ একসাথে বাড়িতে। আমি রান্নাঘরে কিছু বানাচ্ছিলাম। রিয়াজ এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি একটু লজ্জা পেলাম, কিন্তু আমার হৃদয় আনন্দে ভরে উঠল। আমরা একসাথে অনেকক্ষণ কথা বললাম, হাসলাম, আর একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে উঠলাম। এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল, আমি জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। রিয়াজ অপেক্ষা করছিল। আমরা চুপি চুপি বাগানে গিয়ে বসলাম। রিয়াজ আমার হাত ধরে বলল, তুমি জানো, লিজা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি মৃদু হাসি দিয়ে বললাম, তুমিও আমার জন্য। তাই রাত গভীর হলে আমি আমার ঘরের জানালা দিয়ে বেরিয়ে এসে রিয়াজের রুমে যেতাম। রিয়াজ জানালার পাশে দাঁড়িয়ে থাকত, আমার অপেক্ষায় ছিল। আমি তার কাছে গিয়ে দাঁড়াতাম। আমরা একে অপরকে দেখে মুচকি হাসতাম। আমি বললাম, রিয়াজ, আমরা কি এভাবে কতদিন থাকতে পারবো? রিয়াজ গভীরভাবে তাকিয়ে বলল, আমরা একে অপরকে ভালোবাসি, এটা সবচেয়ে বড় কথা। তারা একে অপরের খুব কাছে এসে দাঁড়াত। রিয়াজ আমার চুলে হাত বুলাত। আমি চোখ বন্ধ করে সেই স্পর্শ উপভোগ করতাম। আমরা তখন অনেকক্ষণ কথা বলতো, নিজের স্বপ্ন আর ভালোবাসার গল্প শেয়ার করতাম। রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে থাকত, আমি আর রিয়াজ একসাথে বসে থাকতাম। রিয়াজ আমার হাত ধরে বলতো, তুমি জানো লিজা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি চোখে পানি নিয়ে বলতাম, আমিও না রিয়াজ। তারা একে অপরের খুব কাছে এসে দাঁড়াত। রিয়াজ আমার চুলে হাত বুলাত। আমি চোখ বন্ধ করে সেই স্পর্শ উপভোগ করত। তখন অনেকক্ষণ কথা হতো, ভালোবাসা প্রকাশ করা হতো, নিজের স্বপ্ন আর ভালোবাসার গল্প শেয়ার করতাম। একদিন আমরা ছাদে বসেছিলাম। রাতের আকাশে তারা ঝিকিমিকি করছিল। আমি বললাম, রিয়াজ, আমরা কি একসাথে এই তারার নিচে সারা জীবন কাটাতে পারবো? রিয়াজ আমার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ, আমরা পারবো। আমরা সবকিছু পারবো। আমাদের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তারা অনেক ঝুঁকি নিয়েছিল। আমার বাড়ির পিছনের বাগানে এক জায়গা খুঁজে পেয়েছিল, যেখানে আমরা একে অপরের সাথে সময় কাটাতাম। একদিন আমি সেখানে গিয়ে বসেছিলাম। রিয়াজ আসার পর আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসলাম। আমি বললাম, এখানে আমরা সবসময় আসতে পারি, কেউ জানতে পারবে না। রিয়াজ বলল, এই জায়গা আমাদের নিজেদের, শুধু আমাদের। আমরা একে অপরের প্রতি অসীম বিশ্বাস ও ভালোবাসা অনুভব করত। আমি বলতাম, তুমি আমার জন্য সবকিছু রিয়াজ। রিয়াজ মৃদু হেসে বলতো, তুমিও আমার জন্য সবকিছু শুভ্রা। তাদের ভালোবাসা একে অপরকে শক্তি দিত, সাহস দিত। আমি বলতাম, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি জানি তুমি আমার পাশে থাকবে। রিয়াজ বলতো, আমরা সবকিছু পারবো শুভ্রা। আমরা একে অপরের পাশে সবসময় থাকব। আমরা একসাথে অনেক সময় কাটাতাম।
রিয়াজ বলল, শুভ্রা, আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। শুভ্রা মৃদু হেসে বলল, আমিও রিয়াজ। আমরা সবসময় একসাথে থাকব। আমরা একে অপরকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। আমি বলতাম, আমি চাই আমরা একসাথে সবকিছু করব। রিয়াজ বলতো, আমরাও তাই করব। আমরা একে অপরকে ভালোবাসি। আর এটাই সবচেয়ে বড় কথা, আমাদের গোপন সম্পর্ক একদিন ধরা পড়ে যায়। পরিবারের সবাই প্রথমে আশ্চর্য হয়, কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে পারে আমার আর রিয়াজের ভালোবাসা কতটা গভীর। শেষ পর্যন্ত পরিবারের সবাই তাদের মেনে নেয় আর তাদের সম্পর্কের প্রতি সম্মান জানায়। আমি আর রিয়াজের প্রেম কাহিনী প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। তারা একে অপরের সাথে আজও সুখে আছে, আর তাদের গল্প সকলের মনে এক গোপন প্রেমের স্মৃতি হয়ে থাকে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।